purity. এখন একটা কথা হলো genetic purity. This is the trueness of genetic makeup of the variety seed under consideration. If the seed possesses all the genetic qualities that breeder has placed in the variety, it is said to genetically pure. The genetic purity has direct effect on ultimate yield. Genetically purity যদি না থাকে তাহলে তোমার yield-এর উপর প্রভাব ফেলে। তোমার প্রত্যেকটা ভ্যারাইটির একটা জেনেটিক পটেনশিয়ালিটি কিন্তু আছে, পটেনশিয়ালিটি। তোমরা পটেনশিয়াল yield একটা কথা পাবা। পটেনশিয়াল মানে কতদূর পর্যন্ত তোমার yield দিতে পারবে। একটা হচ্ছে পটেনশিয়াল yield, একটা হলো yield। yield এবং পটেনশিয়াল yield-এর মধ্যে অনেক সময় গ্যাপ থাকে। মনে করো কোন একটা ভ্যারাইটি যখন রিলিজ করা হয় তখন একটা পটেনশিয়াল yield কিন্তু বলা হয় যে কোন একটা ভ্যারাইটি এর পটেনশিয়াল yield হচ্ছে 7 টন পার হেক্টর, কিন্তু ফিল্ডে এটা পারফর্ম করতেছে 5 টন। ঠিক আছে? তাহলে এই যে 2 টন যে গ্যাপ হয়ে গেল, এটাকে বলা হয় yield গ্যাপ। বোঝা গেছে কিনা? এবং এটা অনেক সময় তোমার জেনেটিক পিউরিটির জন্য হয় অথবা অ্যাগ্রোনমিক ম্যানেজমেন্টের জন্য। তাহলে অ্যাগ্রোনমিস্টদের কাজ হচ্ছে এই যে 2 টন যে yield গ্যাপ আছে এটাকে রিকভার করা, মানে পটেনশিয়াল এর দিকে নিয়ে। ঠিক আছে স্যার আরেকবার শুধু স্যার এটা একবার একটু বলেন বুঝছি না। মোরসালিন মিউট করে নে তো। মোরসালিন মিউট কর। হ্যাঁ মোরসালিন যে বলো কই ঘুরতেছে, কি সমস্যা কি জানে। তো জায়গায় এই জিনিসটা বুঝতে পারছো কিনা? স্যার স্যার, পটেনশিয়াল আরেকবার ইলটা একটু বেশি বলেন। বললেন না শুধু ইলটা বেশি? আচ্ছা, yield এর একটা পটেনশিয়াল yield মনে করো আমি তোমাদেরকে দিয়ে বুঝাই। তোমরা যখন ভর্তি হচ্ছ তোমাদের মোটামুটি কিন্তু সবার পটেনশিয়ালিটি একই রকম। এখন কেউ ফার্স্ট হবে, কেউ হয়তো 10ম হবে, কেউ হয়তো 30তম হবে। এই যে মাঝে যে হতে পারলা না, এই যে গ্যাপ, এটাকে বলা হয় গ্যাপ আর কি। এটা কি জন্য হয়? অনেক সময় তুমি ঘোরাঘুরি করতেছো, ঠিক মতো পড়তেছো না, কিন্তু তোমার পটেনশিয়ালিটি আছে। কেউ বলতেছে ভালো লাগতেছে না, অন্য কিছু পড়তেছে। তো ফিল্ডে ওইরকম কোন একটা ভ্যারাইটি যখন রিলিজ করা হয় তখন বলা হয় যে এটার পটেনশিয়াল yield হয়তো মনে করো 6 টন, কিন্তু ফিল্ডে পারফর্ম করতেছে 4.5 টন। এই যে 1.5 টন এটা গেল কোথায়? এটা হচ্ছে yield গ্যাপ। এবং আমাদের যে ফাইটিং, এটা এই যে 1.5 টনের জন্য কিন্তু ফাইটিং আর কি, অ্যাগ্রোনমিক ম্যানেজমেন্টের মাধ্যমে কিভাবে yield কে আমরা মানে এনরিচ করতে পারি বা পটেনশিয়ালিটি বাড়াইতে পারি। বোঝা গেছে কিনা? yield গ্যাপ, yield কি জি বোঝা স্যার। গেছে? জি স্যার। আচ্ছা, আর প্রোডাকশন কি? প্রোডাকশন হচ্ছে মনে করো একটা বড় এরিয়ায় কি পরিমাণ উৎপাদন হলো, এটাকে বলা হয় প্রোডাকশন। বা মনে করো ময়মনসিংহ ডিস্ট্রিক্টের রাইসের প্রোডাকশন। আর yield হচ্ছে একটা ইউনিট এরিয়াতে কতটুকু, ঠিক আছে, হেক্টরে বা অন্য বিঘায় হতে পারে। এখন পার্সেন্ট পিউরিটি একটা কথা আছে। পার্সেন্ট পিউরিটি ইজ দ্য মেজার অফ পার্সেন্ট পিওর সিড ভ্যারাইটি সিড আন্ডার কনসিডারেশন ওয়েট বেসিস ইন এ লট কম্পোনেন্ট আদার দ্যান দ্য পিওর সিড ইন এ লট। এখন আমরা যদি একটা সিড লট, মানে সিড লট বলতে অনেকগুলো সিড এক জায়গায় রাখছি, এর মধ্যে কি কি জিনিস থাকতে পারে? একটা হচ্ছে যে ওই স্পেসিফিক ভ্যারাইটি, মনে করো বিরিধান 28 এর আমরা একটা লট রাখছি, এর মধ্যে যখন বিরিধান 29 থেকে যাবে এটাকে বলা হচ্ছে আদার ক্রপ সিড। তোমরা প্র্যাকটিক্যালি এগুলো আসলে তোমাদেরকে দেখানো হবে। মনে করো ওর মধ্যে একটা কালিজিরা সিড রয়ে গেছে, ওটাও কিন্তু ধান, কালিজিরা ধানের বীজ অথবা অন্য একটা ধানের বীজ আছে, মানে ওই টেস্ট ক্রপ বাদ দিয়ে, মানে তুমি 28 বাদ দিয়ে যে ধানটা আর অন্য ধান রয়েছে ওইটাকে বলা হয় আদার ক্রপ সিড। এবং সেটা হতে পারে ডালও হতে পারে অথবা অন্য কোনো সিডও হতে পারে। আর কি থাকতে পারে? উইট সিড, আগাছার বীজ থাকতে পারে। আর একটা ইনার্ট ম্যাটার মানে গ্রাভেল অথবা ইটের গুঁড়া, ডাস্ট, অথবা এমন হতে পারে যে কোনো কোনো ভ্যারাইটির শুং, ধানের কোনো কোনো তো শুং থাকে, অন থাকে, তোমরা জানো কিনা অনেক ভ্যারাইটিতে। তোমাদের দেখানো হবে ডিপার্টমেন্টে আমরা যখন ক্লাস করবো তখন এগুলো দেখাবো আর কি। তো অনেক সময় হয়তো একটা তেলা পোকার একটা পাখা ওর মধ্যে রয়ে গেছে, এটি কিন্তু ইনার্ট মেটেরিয়াল, ইনার্ট শুড বি মিনিমাম। এই জিনিসগুলো যখন মিনিমাম থাকবে তখন সেটার কোয়ালিটিটা তত ভালো হবে। ঠিক আছে? স্যার তাহলে মানে টেস্ট ক্রপ ছাড়া অন্যান্য স্যার একটু কথা অন্য বীজ বা অন্য আগাছার বীজ অথবা ইনার্ট মেটেরিয়াল যখন কম থাকবে তখন এটাকে বলতে হবে পিউরিটি পার্সেন্ট তত বেশি। আমরা কেমনে পিউরিটি পার্সেন্ট বের করবো, এটা সিস্টেম আছে, তোমাদের প্র্যাকটিক্যালি আমাদের এটা করানো হবে। আগে থিওরিতেও ছিল, এখন এটাকে থিওরি থেকে করে দেওয়া হয়েছে আর কি, বাদ দিয়ে দেওয়া হয়েছে।
এডিশন আছে, এটি শুরু হবে সিডের ভিতরে। এনজাইমেটিক অ্যাক্টিভেশন হবে, তারপরে স্টোরড ফুড মেটেরিয়াল গুলা এগুলো ভেঙে যাবে, হ্যাঁ, ভেঙে যে এগুলো সিম্পল ফুড হবে এবং একটা এমব্রায়ো ডেভেলপমেন্ট হবে। এটাকে এমব্রায়োটা বড় হবে, বড় হওয়ার পরে এটা সিড কোটে প্রেসার দিবে, তখন সিড কোটটা ফেটে যাবে। ফেটে যায় যে এই যে বেবি প্ল্যান্ট বের হয়ে আসা, এটাকে বলা হচ্ছে জার্মিনেশন। বুঝতে পারছো কিনা জার্মিনেশন কি জিনিস? জি স্যার। Yes, sir. বুঝতে পারছি। হ্যাঁ, মানে ক্ষেত্রে যদি একটা আমরা একটা সিডের কোট ফেটে, সিড কোটটা ফেটে মানে আবরণটা ফেটে যখন একটা বেবি প্ল্যান্ট বের হয়ে আসবে তখন তাকে বলা হচ্ছে জার্মিনেশন, সহজ কথায়। কিন্তু এটি কিভাবে হয়? একটা সিড যখন তুমি ময়েশ্চার দিবা, মাটিতে দিবা, তখন ময়েশ্চার অ্যাবজর্ব করবে, সিডের মধ্যে কি থাকে? ফুড মেটেরিয়াল। আমরা প্রথমে বললাম না, ফুড মেটেরিয়াল থাকবে, স্টোরড ফুড মেটেরিয়াল, সেগুলো ব্রেকডাউন হবে। কি হবে? ডিউ টু এনজাইমেটিক অ্যাকশন ব্রেকডাউন হবে, সিম্পল ফুড হবে, এবং এগুলো তখন এমব্রায়ো অ্যাবজর্ব করবে এবং এমব্রায়োটা কি হবে? এনলার্জ হবে এবং এটা সিড কোটের উপর প্রেসার দিবে, তখন সিড কোটটা ফেটে যায়। তোমার এই বেবি প্ল্যান্ট অর্থাৎ রেডিকেল এবং প্লুমিউল, এগুলো তোমাদের প্র্যাকটিক্যালি পড়ানো হবে। রেডিকেল কি, প্লুমিউল কি, এটা দুইটা পার্ট আর কি সিডের। অর্থাৎ সিড কোটটা ফেটে সিডলিং বের হয়ে আসবে, এটাকে বলা হয় জার্মিনেশন। পার্সেন্ট জার্মিনেশন is another important factor of seed quality. It is the measure of how many seed can produce normal seedling under favorable condition in a sample of 400 seeds of the seed lot. 400 বলতে আমরা এটাকে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। আমরা সিডলিং যখন জার্মিনেশন টেস্ট করব 420 কে তোমার জার্মিনেশনের জন্য সেট আপ করা হয়, দেওয়া হয়। 400 এর মধ্যে কতটা সিড তোমার বেবি প্ল্যান্ট জন্ম দিল, নরমাল সিডলিং বের হয়ে আসলো, সেটাকে তোমার পার্সেন্ট করা হয়। অর্থাৎ মনে করো 400 সিড তুমি পেট্রি ডিশের মধ্যে দিছো জার্মিনেশনের জন্য, ওখান থেকে 300 বের হলো, তাহলে উপরে হলো 300 ডিভাইডেড বাই 400 গুণন 100, এটা হলো পার্সেন্ট। A seed lot having all other qualities up to mark without good germination percent will not be considered as a good planting material. যদি জার্মিনেশন পার্সেন্ট কম হয়, as like as পিউরিটি পার্সেন্টেজ, তাহলে এটা গুড প্ল্যান্টিং মেটেরিয়াল হতে পারে না। হ্যাঁ, তখন করা হয় কি, তোমার এক্সেস সিডকে নেওয়া হয়, ওটাকে বলা হয় সেফটি অ্যালাউন্স বলা হয়। তোমাদের এগুলো পড়ানো হবে পরে, কোনো কোনো সময় টার্ম আসবে এগুলো। সেফটি অ্যালাউন্স মানে তোমার 10 কেজি সিড লাগবে জমিতে, দেখা যাচ্ছে জার্মিনেশন পার্সেন্ট হলো 80%, তখন বাকিটা ধরে দেওয়া হয়, ওর সঙ্গে অ্যাড করে দেওয়া হয়, এটাকে বলা হয় সেফটি অ্যালাউন্স। হ্যাঁ, ঠিক আছে। Percent germination বোঝা গেছে। vigor কি? vigor is the potentiality of a seed which make it able to produce healthy seedling and also perform well in the field condition up to harvest. তোমাদের একটা एग्जांपल আমি দিছিলাম মেইজের ক্ষেত্রে। তোমরা যদি তিনটা পটের মধ্যে তিন সাইজের মেইজের সিড দাও, তিনটাই তোমার মেইজের, একটা হলো বড়, একটা মিডিয়াম, একটা ছোট সাইজ, ঠিক আছে? তাই দেখা যাচ্ছে যে সিডটা সাইজ বড় সেটি আগে জার্মিনেট করতেছে, তার মানে এটি ভিগরাস। হ্যাঁ, ভিগর ইন্ডেক্স তত বেশি, ঠিক আছে? এগুলো আমাদের প্র্যাকটিক্যালি করানো হবে, তোমার ভিগর ইন্ডেক্স, টেস্টিং অফ ভিগর ইন্ডেক্স। বালতির মধ্যে আমরা দিন কাউন্ট করে দেখবো আর কি। হ্যাঁ, তারপর স্যার তার মানে স্যার যেটা স্যার আগে মানে জন্ম ওইটাই মানে ভিগরিটি তত বেশি। হ্যাঁ, সাধারণত সিড সাইজ যত বেশি বড় হয় ওটা তাড়াতাড়ি ইয়ে করে, জার্মিনেট করে। ভিগর ইন্ডেক্স যেটার বেশি, ভিগরিটি তত বেশি, ঠিক আছে? মনে করো তুমি 10টা করে সিড দিলা তিনটা পটে, দেখা যাচ্ছে যে একটাতে 10টাই জার্মিনেট করছে, একটাতে হয়তো 8টা করছে, একটাতে 7টা করছে। হ্যাঁ, তাহলে যেটি 10টি করছে ওটি ভিগর ইন্ডেক্স বেশি। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে এগুলোর গাছও তোমার বড় হয়, হ্যাঁ, তাড়াতাড়ি, কিংবা ভিগর হয়, সতেজ হয় বেশি। To be good disease infection, to be good quality, a seed must be ভিগর আর ভায়াবিলিটির মধ্যে পার্থক্য কি হবে? ভিগর হচ্ছে কি? ভিগর হচ্ছে সতেজ, তেজ শক্তি, আর ভায়াবিলিটি হচ্ছে জীবনী শক্তি, মানে অ্যালাইভ কিনা সিডটা। বুঝতে পারছো? জি স্যার। একটা হচ্ছে যে অ্যালাইভ কিনা, মানে সিডটা জীবিত কিনা, আর একটা হলো জীবিত কিন্তু এটির তেজটা কতটুকু, ঠিক আছে? বাংলা কি বলবো? একটা হচ্ছে জীবনী শক্তি, ওটাকে অনেক সময় বলতো সজীবতা, এটাকে বলতো সতেজতা বা তেজ শক্তি, যেটাকে বলা হয় ভিগর। হ্যাঁ,
জি স্যার, দুইটাই জার্মিনেট করবে, কোনোটা ভালো হবে A seed কোনোটা must be free from any kind of disease infection which could otherwise make it liable to determine rapidly in storage or disease infection হলে ডিজিজের মধ্যে অনেক সময় স্ক্লেরোসিয়াম থাকে, তোমরা এগুলো পরে প্যাথোলজিতে পড়াবে। স্ক্লেরোসিয়াম ফাঙ্গাসের যে কি বলে মাস্টার্ড লাইক স্ট্রাকচার, স্ক্লেরোসিয়াম বলে এটাকে, সিডের মধ্যে থেকে যায়। হ্যাঁ, তো এগুলো তোমার কোয়ালিটি ডিটোরেট করে। ইনসেক্ট ড্যামেজ, এনি ড্যামেজ অন সিড caused by insect make it less vigorous and favorable for disease infection. So a quality seed must be avoid any physical injury. হ্যাঁ, ফিজিক্যাল ইনজুরি আমরা অনেক সময় হারভেস্টিং এর সময় যেখানে সেখানে ফেলাই বা পিটাইতেছি, দেখা যায় ফিজিক্যাল ইনজুরি হয়, বা ইনসেক্ট, তখনও কিন্তু হারভেস্টিং এর সময় কিন্তু ইনজুরি হয়, তোমার থ্রেশিং এর সময়। এটি হলো আলাদা জিনিস। আর ইনসেক্ট ড্যামেজ হচ্ছে, মনে করো ইনসেক্ট হচ্ছে সিডকে ছিদ্র করে ফেলছে। যেমন আমার এবার আমি ফাবাবিনের লাগাইছি, আমার অনেক সিড ছিল, তোমাদের এই করোনাকালীন সময়ে ছাত্ররা চলে যাওয়াতে সিড গুলা ওরা রাখছিল মানে ফার্মে, দেখি সব সিড নষ্ট করে ফেলছে, ইনসেক্ট ছিদ্র করছে। কি জন্য? প্রপার ময়েশ্চার তারা করে নেই, ড্রাই করে নেই। হ্যাঁ, তারপরে ম্যাচুরিটি, an immature seed does not accumulate sufficient materials to support the seed in storage and during germination. কাজেই তোমার এটা জার্মিনেশন অনেক সময় ফেইলার হয়, বা জার্মিনেশন দেরিতে হয়, অথবা ছোট হয়। হ্যাঁ, সিডলিং, নর্মাল সিডলিং একটা কথা একবার আসছে, নর্মাল সিডলিং বলতে রুট শুট এগুলো ঠিক মতো থাকবে। অনেক সময় তোমার অ্যাবনর্মাল সিডলিং হয় যদি তোমার ম্যাচুরিটি, প্রপার ম্যাচুরিটি না হয়। কাজেই প্রপার ম্যাচিউর স্টেজে তোমার সিডকে হারভেস্ট করতে হবে। আবার ওভার ম্যাচিউর হয়ে গেলে কিন্তু অনেক সময় সমস্যার সৃষ্টি হয়, যেমন সিড পড়ে যায়। বিশেষ করে একটা ভ্যারাইটির কথা আমি তোমাদের বলি, যেটা একটা বড় প্রবলেম, বিরিধান 50, হ্যাঁ, বাংলামতি, এটা যদি ওভার ম্যাচিউর হয়ে যায়, তখন ফার্মার যখন কাটতে নেয় দেখা যায় যেগুলো হচ্ছে ওভার ম্যাচিউর হয়ে গেছে শীষের মধ্যে, এগুলো কিন্তু ঝরে যায়। এটা একটা তার জেনেটিক্যাল প্রবলেম আর কি। হ্যাঁ, শ্যাটারিং হয়, সিড শ্যাটারিং, কথাটা হলো শ্যাটারিং। হ্যাঁ, তার সাইজ, এ ওয়েল ম্যাচিউর and pulp seed reserve sufficient food materials for its seedling to make healthy. কালার কথা বলছিলাম আমি, যে একটা স্পেসিফিক কালার থাকবে, ডিফারেন্ট ভ্যারাইটিস। পাল্পনেস কি? ভলিউম যেটাকে বলা হয়, ম্যাচিউর বা ভলিউম। হ্যাঁ, আচ্ছা, তোমাদের ছবি টবি দিয়ে আমি পরের ক্লাসে আবার এটা করবো না। হ্যাঁ, ওকে স্যার। A well mature and pulp seed reserves sufficient food materials. হ্যাঁ, ম্যাচিউর সাইজ মানে ভলিউম, সাইজ, এগুলোকে তোমার পাল্পনেস বলতে পারো। Different materials of seed in the same crop may have different color. স্পেসিফিক কালার থাকবে একটা। হ্যাঁ, তো কালারের যদি show seed color should be the own type, neither too shabby or neither bright, অথবা which indicate an infection and diseases. অনেক সময় দেখা যায় ডিসকালারেশন হয়, তোমার গোল্ডেন কালারের সিড কিন্তু দেখা যাচ্ছে কালো কালো, তার মানে এটাকে ইনফেকশন হয়েছে। অনেক সময় ডিজিজ ইনফেকশনের জন্য এগুলো হয়ে থাকে। ময়েশ্চার কন্টেন্ট, a seed lot with higher moisture content deteriorate rapidly and make it vulnerable for disease and insect attack. আমি যে কথাটি আমার ক্ষেত্রে বললাম, আমি যে ফাবাবিনেট সিড ছিল, কিন্তু আমি যে এবারে আসে দেখতেছি যে সিডগুলো সব ছিদ্র হয়ে গেছে। তো পরে আমি জিজ্ঞেস করলাম তাদেরকে, আমি তো বুঝে পেরেছি যে তারা পর্যাপ্ত পরিমাণ রোদে শুকায় নাই, ওই ময়েশ্চার পর্যাপ্ত ছিল ওই অবস্থায় রেখে দিছে, যার জন্য ওগুলো ছিদ্র হয়েছে এবং পরে আবার ওটাতে ফাঙ্গাস অ্যাটাক করছে। ঠিক আছে, তো সিড ময়েশ্চার সাধারণত এইভাবে করা হয়, 40 থেকে 60 জার্মিনেশন অকার্স, 18 থেকে 20 হিটিং মে অকার। এটা সাধারণত আমরা 14%-এ ধানের বীজকে 14%-এ আমরা স্টোর করি। 14% ময়েশ্চার সাধারণত যখন আমরা হারভেস্ট করি, ওখানে দেখা যায় অ্যারাউন্ড 25%-এর মতো ময়েশ্চার থাকে। এটা রোদে শুকায় 12 থেকে 14%-এ নিয়ে আসি, এবং যখন তোমার পালস ক্রপ হতে পারে, মাস্টার্ড হতে পারে, অয়েল সিড ক্রপ, এগুলো 8 থেকে 10%-এ স্টোর করা হয়। এখন ইনসিডেন্ট অফ কন্টামিনেন্টস বলতে তোমার বিভিন্ন ধরনের কন্টামিনেন্টিং আছে, যেমন তোমার ভ্যারাইটি অ্যাডমিক্সচার, তারপরে উইড সিড,
ইনার্ট ম্যাটেরিয়াল হতে পারে, কন্টামিনেটেড বাই ইনসেক্ট এন্ড ডিজিজ হতে পারে। হ্যাঁ, contaminants imply the other fraction of a seed lot other than pure seed. Pure seed ছাড়া অন্য যে কোনো ধরনের ম্যাটেরিয়ালস থাকলে এটাকে কন্টামিনেন্ট বলা হয়। A quality seed must have minimum contaminants. Incident of noxious weed seed. Weed seed, weed কি? Weed হচ্ছে Undesirable plant. আচ্ছা undesirable plant, তাই না? Undesirable plant. আনডিজায়ারেবল প্ল্যান্ট। তো উইডের সিড যদি নক্সাস উইড, তাহলে নক্সাস উইড আমরা ওইগুলোকে উইডকে বলবো যেগুলো কন্ট্রোল করা ভেরি ডিফিকাল্ট। যেমন তোমার দুর্বা হতে পারে, অন্যান্য মুথা হতে পারে, এগুলো তোমার কন্টামিনেশন কন্ট্রোল করা ডিফিকাল্ট হয়। প্রেজেন্স অফ নক্সাস উইড সিড ইজ এ সিড লট ব্যাডলি ইম্পেয়ার্স ইটস কোয়ালিটি এন্ড রিডিউসেস দ্য মার্কেট প্রাইস। এই নক্সাস উইড গুলা তোমার এগুলো কন্ট্রোল করা ভেরি ডিফিকাল্ট, বা এগুলোর সিড যদি থাকে তাহলে কোয়ালিটিকে ডিট্রয়েট করবে। সিমিলারিটি ইন সাইজ, ওই যে মেইজের কথা আমি বললাম, সিডের অবশ্যই গ্রেডিং থাকতে হবে, তোমার সিমিলার সাইজ হতে পারে। যদি কম বেশি হয় সাইজ, তাহলে দেখা যায় ভিগর কম বেশি হবে। হ্যাঁ, এই যে অল সিডস ইন এ সিড লট শুড বি ইন সিমিলার সাইজ। ডিসিমিলারিটিজ ইন সাইজ ইন্ডিকেট ডিফারেন্ট ভিগর। হ্যাঁ, potentialities and pumpness of seed in a seed lot, which in turn reduce the quality of seed. আর সিড লট Seed lot মানে আমরা বলি না ওই যে গাদি দেওয়া বা একটা বস্তার মধ্যে যে সিড আছে, এটা একটা লট হতে পারে। ঠিক আছে, মনে করো 10টা বস্তা এক জায়গায় আছে, ওইটি একটা সিড লট। অথবা 40 কেজি, 50 কেজি, 20 কেজি, 10 কেজি সিড একটা জায়গায় তুমি রেখে দিছো, দিস সিড লট। ওখান থেকে নিয়ে আমরা কাজ করলাম। ঠিক আছে, মনে করো জমি থেকে ধান মাড়াই করতেছে, ধানটা নিয়ে এসে এক জায়গায় তোমার শুকায় তোমার গাদি দেওয়া বলে না, পালা করে রাখা বলে। হ্যাঁ, বাংলা যেটা আমরা বলি বিভিন্ন কিভাবে বোঝাবো, এটা একটা লট। এখন আমরা কি দেখলাম তাহলে, সিড কাকে বলে, সিড কোয়ালিটি কি এবং কোয়ালিটি অ্যাট্রিবিউটস কি। ঠিক আছে, এখন কোয়ালিটি অ্যাট্রিবিউটস কি ভাবে তোমার কন্ট্রোল হয়। ফ্যাক্টরস এফেক্টিং সিড কোয়ালিটি ডিউরিং প্রোডাকশন এন্ড প্রসেসিং। তো প্রোডাকশন যেটি, এটি আমি আজকে বলবো। প্রোডাকশন ফ্যাক্টরস এফেক্টিং সিড কোয়ালিটি ডিউরিং প্রোডাকশন এন্ড প্রসেসিং। তো প্রোডাকশনে এই তোমাদের ওই যে লিংকটা সবাই কি পাইছো কিনা? তোমাদেরকে একটা লিংক পাঠাচ্ছি অ্যাটেন্ডেন্সের জন্য। জি স্যার, এটা অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি। জি স্যার। ওটা কাজ হচ্ছে তো, সমস্যা নেই তো? না স্যার, হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। The factors that govern the quality of seeds during production, processing and storage are discussed below. আমি যদি এটা বলি, দুই ভাবে ফ্যাক্টর আছে seed quality during production. Factors controlled by man and factors controlled by not controlled by man. এটা controlled by environment. হ্যাঁ, তো factors controlled by man, মানুষ দ্বারা কিভাবে তোমার, তাহলে এটা কি factors affecting seed quality during production and processing. কিছু কিছু ফ্যাক্টর আছে যেটা মানুষ কন্ট্রোল করে, আর কিছু আছে প্রকৃতি কন্ট্রোল করে। ঠিক আছে, এখন ফ্যাক্টরস কন্ট্রোল বাই ম্যান, মানুষের দ্বারা যে ফ্যাক্টর গুলো কন্ট্রোল হয়, যেমন সিলেকশন অফ সিডস। এটা ট্রু সিড কে সিলেক্ট করতে হবে, তাই না? এভরি অর্গানিজম ইজ দ্য প্রোডাক্ট অফ ইটস হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট is correctly applied in case of seed selection. The good quality seed should have proper genetic identity, bright color, proper size, shape and weight and considerable pump set. আচ্ছা, ওই যে আগে যে ক্রাইটেরিয়া গুলো বললাম আমি, অ্যাট্রিবিউটস গুলো বললাম, ওগুলো যার মধ্যে থাকবে এটাকে এরকম সিড আমরা সিলেক্ট করব। অর্থাৎ জেনেটিক্যালি পিওর হবে, এটি কালার একই রকম কালার হবে, একই রকম সাইজ হবে, হ্যাঁ, একই রকম শেপ হবে। আমরা যদি এমন দেখি যে কিছু সিড কুকড়ায় গেছে, বিশেষ করে সয়াবিনের বীজ অথবা অন্য কোনো বীজ, ফাবা বিনের বীজ অথবা আদারের অন্য কোনো একটা বীজ আমরা যেটা সিলেক্ট করতেছি, দেখা যাচ্ছে যে ট্রু টাইপ যেটা, ওটার সাথে একটু ডিফারেন্ট টাইপের, একটা সাইজ ছোট বা কুচকে যাওয়া, তাহলে ওই সিডটাকে আমরা সিলেকশন করব না।
তাহলে এটা কে কন্ট্রোল করতে পারতেছে? এটা মানুষ কন্ট্রোল করতে পারতেছে, আমরা নিজেরা কন্ট্রোল করতে পারতেছি। তাহলে এই যে ফ্যাক্টর আমরা বললাম, ফ্যাক্টর অ্যাফেক্টিং সিড কোয়ালিটি, তাহলে আমরা সিড কোয়ালিটিকে এনশিওর করার জন্য সিলেকশন অফ সিড যেটি আমি জমিতে দেব ওইটা একটা জরুরি। এটা এবং এটা তোমার ওই টাইপের সিড সিলেকশন করতে হবে যেটির সিমিলার সাইজ হবে, ব্রাইট কালার হবে, প্রপার জেনেটিক্যালি আইডেন্টিটি হবে থাকবে, হ্যাঁ, এগুলো আর কি। সিড ট্রিটমেন্ট করতে হবে। Seed should be treated with proper insecticide and fungicide to prevent seed-borne diseases and insect. এখন বিভিন্ন ধরনের সিড ট্রিটিং কেমিক্যাল আছে, হ্যাঁ, এগুলো প্র্যাকটিক্যালি তোমাদের একটা প্র্যাকটিক্যাল হবে এটার উপর। যেমন তোমার ডাইথেন M45 একটা কেমিক্যালের নাম, ভিটাভ্যাক্স 200, হ্যাঁ, কেমিক্যালের নাম, হ্যাঁ, ম্যানকোজেব একটা কেমিক্যালের নাম, হ্যাঁ, এগুলো তোমার সিড ট্রিটিং কেমিক্যাল। গ্রানোসান এম, অ্যাগ্রোসান জিএম, হ্যাঁ, স্যার আরেকবার বলেন স্যার। অ্যাগ্রোসান জিএম, গ্রানোসান এম, তারপরে একটা মনে রাখো ভিটাভ্যাক্স 200, ডাইথেন M45, এগুলো তোমার সিড ট্রিটিং কেমিক্যাল। এগুলো পড়ানো হবে প্র্যাকটিক্যালি তোমাদের। সিড ট্রিটিং কেমিক্যাল, এগুলো দিয়ে সিড ট্রিটমেন্ট করা হয়। তো এগুলো সিড ট্রিটমেন্ট করলে কি হয়, যে বিভিন্ন ধরনের যে ইনসেক্টের ইয়ে থাকে মানে সিডের সঙ্গে, আর হয়তো সিড বর্ন ডিজিজ থাকে, এগুলো তোমার কন্ট্রোল করা সম্ভব হয়। ওকে, সিলেকশন অফ ল্যান্ড, the land should be selected that will be fertile land হবে, well drained হবে এবং ইরিগেশন ফেসিলিটিস থাকবে, হ্যাঁ, অ্যাবভ দ্য ফ্লাড লেভেল। তোমার ল্যান্ডটা কেমন হবে? ল্যান্ডটা একটু উঁচু জায়গা হবে, কিন্তু পানি দেওয়ার সুবিধা থাকতে হবে এবং পানি ড্রেন আউট করার সুবিধা থাকতে হবে। স্যার এইসব বৈশিষ্ট্যগুলা কি আমরা সিডলিং এর পর করতেছি? না, তুমি যদি কোয়ালিটি সিডকে এনশিওর করতে চাও, ও হ্যাঁ, স্যার বুঝছি। তোমার এই সিলেকশন অফ ল্যান্ড, এই জিনিসগুলো তোমার এটা তোমার ফ্যাক্টর এফেক্টিং সিড কোয়ালিটি ডিউরিং প্রোডাকশন। ওকে বুঝছি স্যার। প্রোডাকশন করতে যায় তুমি যখন সিড কোয়ালিটিকে তুমি এনশিওর করতে চাচ্ছ, তখন মানুষ দ্বারা কন্ট্রোল যে ফ্যাক্টর গুলো আছে সেগুলো হচ্ছে এগুলো, যেমন সিলেকশন অফ সিড, এন্ড আমি তো সিলেকশন করব সিডটাকে, সিড আমি ট্রিটমেন্ট করব, হ্যাঁ, জমিটা কেমন, তুমি একটা নিচু জমি সিলেক্ট করে রাখলে, ওখানে সবসময় পানি আটকায় থাকে, তাহলে ওখানে তুমি লাগাইলা এমন একটা ক্রপ যেখানে তোমার যেটা হচ্ছে ওয়াটার টলারেট করতে পারে না, গাছ বড় হলো ঠিকই, গাছ হলো দুর্বল, সিড সাইজ ছোট হলো, তাহলে তো ওটা ভালো সিড হলো না। জি স্যার। টাইম অফ সোয়িং একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, হ্যাঁ, ঠিক আছে। সিড শুড বি সোন টাইমলি, টাইম মতো সিডটা সোয়িং করতে, না হলে কি হবে, আমরা যদি দেরিতে সোয়িং করি, দেখা যাচ্ছে যে পর্যাপ্ত তোমার ভেজিটেটিভ গ্রোথ হওয়ার আগেই তোমার রিপ্রোডাক্টিভ স্টেজে চলে যাচ্ছে। তাহলে গাছের যদি প্রপার গ্রোথ না হয়, তাহলে ওই গাছের যে তোমার ফল অথবা সিড, এটি তো তোমার প্রপার ইয়ে হবে না, শেপ হবে না, সাইজ হবে না, কোয়ালিটি হবে না। ডিলেড সোয়িং কজেস আর্লি ম্যাচুরিটি অফ সিডস এন্ড প্রডিউস লোয়ার কোয়ালিটি অফ সিড। বোঝা গেছে কিনা? দেরিতে সোয়িং করলে, অর্থাৎ তোমার সিডটাকে অপটিমাম টাইমে তোমার সোয়িং করতে হবে। অপটিমাম টাইমে সোয়িং না করলে প্রপার ভেজিটেটিভ গ্রোথ হওয়ার আগেই তোমার রিপ্রোডাক্টিভ স্টেজে চলে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, তারপর আইসোলেশন অফ ল্যান্ড, এগুলো আবার অন্য চ্যাপ্টারের মধ্যে আসবে। আইসোলেশন অফ ল্যান্ড, ইন কেস অফ ক্রস পলিনেটেড ক্রপ, the land should be isolated from similar crop till that considerable distance. As for example, self-pollinated crop 10 feet, cross-pollinated crop 60 feet distance তোমার সিড ক্রপকে তোমার সোয়িং করতে হবে। ঠিক আছে, একটা ডিস্টেন্স মেইনটেইন করতে হবে একটা ফিল্ড থেকে অন্য ফিল্ডে। প্ল্যান্ট পপুলেশন, তাহলে আমরা সঠিক সময়ে যেমন, হ্যাঁ সরি স্যার পলিনেশন যেন কি আগেরটা তো দেখো স্যার আগের স্লাইডটা। পলিনেশন কি? পলিনেশন হচ্ছে পরাগায়ন। বুঝা গেছে না? আইসোলেশন অফ ল্যান্ড এটা আরেকবার বলেন। আইসোলেশন হচ্ছে তোমার ডিস্টেন্স মেইনটেইন করা। তোমার আইসোলেশন সেন্টারে থাকে না, এই যে এখন করোনা হইতেছে, ওর করে কি আইসোলেশনে রাখে? জি স্যার। কি জন্য রাখে?
যে একজন থেকে অন্য জায়গাতে ছড়াইতে না পারে। ছড়াতে না পারে। তেমনি এখানে তোমার ক্রপ ফিল্ডটাকে দূরে দূরে লাগানো হয়, বিশেষ করে সিড ক্রপের ক্ষেত্রে, যাতে সহজেই তোমার পরাগায়ন না হয়। মানে Okay, একটার থেকে অন্য অন্য স্যার মনে করো ধানের একটা জাতের সঙ্গে অন্য একটা জাতের যাতে মিক্স না হয়, কন্টামিনেট না হয়। বুঝা গেছে? ক্রস পলিনেশন জিনিসটা কি স্যার? ক্রস পলিনেশন ক্লোজ পলিনেশন অন্য অন্য ক্রপ অন্য ইয়ের থেকে আসবে আর কি, অন্য ভ্যারাইটি থেকে আসবে। স্যার পরাগায়ন। পরে পরাগায়ন যেটা মনে করো রাইসের ক্ষেত্রে কি থাকে, আমরা রাইসের ক্ষেত্রে দেখি যে কি অ্যানথেসিস হয়, অর্থাৎ ইয়েটা ফ্লাওয়ার বাকেটটা এটা খুলে যায়, খুলে গেলে কি থাকে, পিস্টিল থাকে এবং তোমার স্পোর থাকে, যেটা ইয়েটা কি বলে এটা, পুরুষ ফুল এবং স্ত্রী যেটা একটা এর মধ্যে থাকে। দেখা যাচ্ছে অন্য গাছ থেকে আসে, যখন ওটাতে ইয়ে করবে তখন তাকে বলা হয় ক্রস পলিনেশন, অন্য ভ্যারাইটি থেকে আসবে। ঠিক আছে? প্লান্ট পপুলেশন, প্লান্ট পপুলেশন হচ্ছে কি একটা ডিজায়ারেবল প্লান্ট পপুলেশন থাকতে হবে তোমার সিড ক্রপ প্রোডাকশনের ক্ষেত্রে। মনে করো আমরা সাধারণত রাইসের ক্ষেত্রে দেখি 25 সেন্টিমিটার 15 সেন্টিমিটার, তোমরা লাগাইছিলে না? Yes, sir. হ্যাঁ, জি স্যার। এখন তুমি দেখা যাচ্ছে যে ঘন করে গাছ লাগাই দিলা, কি হবে? প্লান্টের মধ্যে কম্পিটিশন হবে, গাছের গ্রোথ কম হবে, তোমার কি সিড সাইজ ছোট হবে। হ্যাঁ, তাহলে দেয়ার শুড বি এ ডিজায়ার্ড প্লান্ট পপুলেশন ইন দ্য ফিল্ড টু গ্রো দ্য ক্রপ ইউনিফর্মলি থ্রু এফিসিয়েন্ট ইউজ অফ লাইট, ময়েশ্চার এন্ড নিউট্রিয়েন্ট। কিসের জন্য কম্পিটিশন করে? লাইটের জন্য, ময়েশ্চারের জন্য, নিউট্রিয়েন্টের জন্য। ঘন করে লাগাইলা, এবং এটা কিন্তু আগাছাও করে, তাই না? ওভার প্লান্ট পপুলেশন causes the competition between the crop plants. As a result, some crops get proper nourishment and other get a fewer nourishment. তোমার কোন কোন গাছ দেখা যাচ্ছে নিউট্রিয়েন্ট বেশি অ্যাবজর্ব করবে, কোনটা কম করবে। হ্যাঁ, uneven distribution হবে here. As a result, uniform growth of the crop occurs and seed produced by them are ununiform and small enough which reduce the quality of good seed. দেখা যাচ্ছে তোমার বিভিন্ন শেপের সিড পাওয়া যাবে ফিল্ড থেকে। ঠিক আছে? প্লান্ট পপুলেশন, কাজে ডিজায়ার্ড প্লান্ট পপুলেশন মেইনটেইন করতে হবে। অ্যাপ্লিকেশন অফ ম্যানিউরস এন্ড ফার্টিলাইজার, রিকমেন্ডেড ডোজ অফ ফার্টিলাইজার ইউজ করতে হবে। ফার্টিলাইজার্স এন্ড ম্যানিউর শুড বি অ্যাপ্লাইড টু দ্য ক্রপ ফিল্ড ইন প্রপার ডোজেস এন্ড ইউনিফর্মলি থ্রু আউট দ্য ফিল্ড। বিফোর অ্যাপ্লিকেশন অফ ফার্টিলাইজার্স এন্ড ম্যানিউর দ্য সয়েল শুড বি টেস্টেড। অনেক সময় সয়েল টেস্ট করে জমিতে ফার্টিলাইজার ইউজ করা হয়। কাজেই ব্যালেন্স ফার্টিলাইজেশন একটা ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, আমাদের দেশে দেখি কি, আমরা আমাদের যাদের গ্রামে বাড়ি দেখবে যে ইউরিয়ার বস্তা নিয়ে চলে গেছে তোমার বোরো ধানের আইলে। হ্যাঁ, এটি ঠিক না। একটা ব্যালেন্স ফার্টিলাইজেশন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম দেওয়া হয় একটা ব্যালেন্স ওয়েতে। ওয়াটার ম্যানেজমেন্ট, আমরা কি বলছিলাম প্রথমে, জমিটা উঁচু হবে, পানি সেচ দেওয়ার সুবিধা হবে, ড্রেনেজের সুবিধা হবে, ওয়াটার ম্যানেজমেন্ট যাতে সুবিধা হয়। তাহলে তোমার পানি যেমন দরকার আছে, ময়েশ্চার স্ট্রেস যখন হবে পানি দিতে হবে, আবার এক্সেস ওয়াটারকে ড্রেন আউট করার সুবিধা থাকবে, ওয়াটার ম্যানেজমেন্ট। ঠিক আছে? উইড কন্ট্রোল, উইড কন্ট্রোল, উইড কি করে? কম্পিটিশন করে, তাই না? প্লান্টের সাথে কিসের জন্য? নিউট্রিয়েন্টের জন্য, ময়েশ্চার বা পানির জন্য, এবং সোলার রেডিয়েশনের জন্য। এখন কি দুই ভাবে কম্পিটিশন করে, তোমরা একটু খেয়াল করো। একটা হলো অ্যাবভ গ্রাউন্ড কম্পিটিশন, একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড কম্পিটিশন। আন্ডারগ্রাউন্ডে কি ময়েশ্চার এবং নিউট্রিয়েন্টের জন্য, আর অ্যাবভ গ্রাউন্ড হচ্ছে স্পেস বা লাইট, এটার জন্য। উইড কন্ট্রোল ইজ অলসো মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর টু গেট দ্য কোয়ালিটি সিড। উইড কম্পিটস উইথ দ্য ক্রপ ফর ওয়াটার, লাইট এন্ড নিউট্রিয়েন্টস, এন্ড অলসো হারবার ইনসেক্ট, পেস্ট এন্ড প্যাথোজেনিক অর্গানিজম। হারবার মানে আশ্রয়স্থল। জমিতে যদি আগাছা থাকে তাহলে কি হয়? ইনসেক্ট এবং ডিজিজের আশ্রয়স্থল হিসেবে এটা কিন্তু কাজ করে। উইড সিড অলসো কন্টামিনেট crop seed to reduce the quality of good seed. So to obtain a good quality seed, proper weed control should be carried out at proper time. সঠিক সময়ে তোমার আগাছা কন্ট্রোল করতে হবে। বোঝা গেছে? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো প্লিজ। স্যার এখানে বলা হয়েছে ওয়েটটা শুধু পানি, আলো এবং নিউট্রিয়েন্টের জন্য কম্পিটিশন করে, কিন্তু স্যার এখানে যখন উইট এবং
সিট যখন একসাথে হবে তখন কি কার্বন ডাই অক্সাইডের জন্য কম্পিটিশন করে না? হ্যাঁ কার্বন কারণ এটা তো করবে এই যে সালেকশন করবে সিচুয়েশনে হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড করবে স্পেস উইড কম্পিটস উইথ দ্য ক্রপ ফর লাইট নিউট্রিয়েন্ট অলসো স্পেস তুমি লিখতে ইয়ে করো স্পেস কার্বন ডাইঅক্সাইড অবশ্যই থাকবে এটা ফটোসিনথেসিসে লাগবে হ্যাঁ জি স্যার, তুমি লিখে নাও কার্বন ডাইঅক্সাইড জি স্যার। স্পেস বললে স্পেসের মধ্যে স্পেসের কম্পিটিশন বা বায়োস্ফিয়ার অ্যাবভ গ্রাউন্ডের মধ্যে তোমার লাইট কার্বন ডাইঅক্সাইড অর স্পেস হ্যাঁ আর আন্ডারগ্রাউন্ডের মধ্যে ময়েশ্চার নিউট্রিয়েন্টস আর রোগিং ইজ দ্য তাহলে উইড কন্ট্রোল করতে হবে প্রপার টাইমে এখন যদি আমি সারা বছর ধরে উইড কন্ট্রোল করি তাহলে কি এটা ভায়াবল হবে হবে না এটা ইকোনমিক্যালি ভায়াবল হবে না কাজেই প্রত্যেকটা ক্রপের জন্য উইড কন্ট্রোল একটা ক্রিটিক্যাল পিরিয়ড আছে হ্যাঁ ক্রিটিক্যাল পিরিয়ড অফ উইড কন্ট্রোল এটা আমরা পরে আমরা জানবো ক্রিটিক্যাল পিরিয়ড কি এটা অ্যানাদার সাবজেক্ট হ্যাঁ রোগিং একটা কথা আছে আমরা 1-1 এ পড়ছিলাম রোগিং মনে আছে কি তোমাদেরকে পড়াইছে মনে হয় কোন স্যার পড়াইলো নাকি রিমুভাল অফ টাইপ প্ল্যান্ট মিক্সচার অফ দ্য প্ল্যান্ট রোগিং সাধারণত করা হয় করলে কখন ওই যখন দেখা যাচ্ছে যে ফ্লাওয়ারিং স্টেজের আগে তোমার রোগিং করতে হয় তোমরা অনেক সময় দেখবা যে ফিল্ডে তুমি রাইস ফিল্ড যদি তাকাও দেখা যাবে কিছু কিছু ধান গাছ উপরের দিকে উঠে আসছে হ্যাঁ ধান গাছ উপরের দিকে উঠে গেছে নর্মাল হাইটের চাইতে এগুলো হচ্ছে রোগ বলে অফ টাইপ প্ল্যান্ট দেখা যায় আগে শীষ বের হয়ে গেছে তখন কেটে দেওয়া হয় এগুলোকে এটাকে বলা হয় রোগিং ওকে টাইমলি হারভেস্টিং এইটা স্যার একটা তাহলে important। রোগিং এর বাংলা কি? রোগিং এর বাংলা তো বলতে পারবো না রোগিং এর বাংলা রোগিংই তো বাংলা আচ্ছা দেখি তোমার বাংলা খুঁজে পাওয়া যায় আর এখানে 2 রকম স্পেলিং দেওয়া আছে কোনটা রাইট? GOUING আরো ওইটা স্যার 2 জায়গায় 2 রকম দেওয়া আছে ROGUI ROGI ও তাই তো সরি এটা ROGUI প্রথমটাই হুম, প্রথমটাই কি বললা বিগর ও ভিগর ওটা হইতে পারে ভিগর অসুবিধা নেই কিন্তু এটা হওয়ার কথা আরো GUING হ্যাঁ তারপর আমি তোমাদেরকে একটু এখনই ইয়ে করে দিচ্ছি অসুবিধা নেই 2 রকম আসলো কেন ওকে তো রোগিং বোঝা গেছে আর হারভেস্টিং হচ্ছে প্রপার টাইমে হারভেস্ট করতে হবে সিড শুড বি হারভেস্টেড এট দ্য প্রপার টাইম বোথ ডিলে এন্ড আর্লিয়ার হারভেস্টিং রিডিউস কোয়ালিটি গুড সিডস হ্যাঁ বিকজ ডিউরিং আর্লিয়ার হারভেস্টিং immature seeds are found which are inferior quality seed. Again, delay harvesting may cause grain shedding and shattering. Shattering যেটা বলি হ্যাঁ যেটা বললাম যে দেরিতে হারভেস্ট করলে shattering হবে যেমন একটা एग्जांपल বললাম বিধান 50 হ্যাঁ so to obtain a good quality seed the seed should be harvested at proper time in a sunny days. একটা एग्जांपल হচ্ছে যদি তুমি মুগ বিনের কথা চিন্তা করো মুগ বিনের ক্ষেত্রে কিন্তু নন সিনক্রোনাস টাইপ অর্থাৎ কোনোটা দেখা যাচ্ছে যে পট ফরমেশন শুরু হয়েছে আবার কোনোটা ম্যাচিউর হয়ে গেছে তাহলে তুমি যদি একসঙ্গে হারভেস্টিং করো তাহলে এটি কিন্তু হবে না কোনোটা ইম্যাচিউর থেকে যাবে কোনোটা ওভার ম্যাচিউর হয়ে যাবে কাজেই তোমার তখন হ্যান্ড পিকিং করতে হয় তবে মুগ বিনের ক্ষেত্রে এটাকে বলা হয় নন সিনক্রোনাস টাইপ হ্যাঁ তাহলে প্রপার টাইমে তোমার হারভেস্টিং করতে হবে যদি তুমি চিন্তা করো যে একটা টাইমে হারভেস্ট করবো দেখা যাবে ওভার ম্যাচিউর হয়ে শ্যাটারিং হয়ে যাবে সিড ফেটে যাবে মানে পট ফেটে যায় সিড পড়ে যাবে আবার কোনোটা হয়তো কাঁচাই থেকে যাবে কিছুটা কাজেই প্রপার টাইমে হারভেস্ট করা ইম্পর্টেন্ট স্যার হ্যান্ড প্যাকিং কি বললেন? হ্যান্ড পিকিং হাত দিয়ে উঠানো আর কি তুমি দেখবা যে এখন কিন্তু হ্যাঁ এখন কিন্তু মুগ ডাল ফিল্ডে যেগুলো পিকে যায় ওগুলো পিক করা হয় আর কি যেমন আমরা বেগুন উঠাই না যেমন মরিচ উঠাই এটা হ্যান্ড পিকিং বলে আমরা যেমন ইয়ার ক্ষেত্রেও একটা ইয়ে আছে যেমন তোমার কফির ক্ষেত্রে কফি কিন্তু একসঙ্গে ইয়া হয় না ম্যাচিউর হয় না কোনোটা দেখা যাচ্ছে ওভার ম্যাচিউর হয়ে যাচ্ছে কোনোটা আছে কেবল সিড ফরমেশন হচ্ছে তখন হ্যান্ড পিকিং করা হয়
স্যার শোনা যাচ্ছে না কিছু। স্যার হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই। ফ্যাক্টর সুইচ আর নন কন্ট্রোল বাই ব্যান্ড, এটা নেক্সট ক্লাসে আমরা কিছু কিছু ফ্যাক্টর কথা বলবো। স্যার রোগিং আর থিনিং কি একই জিনিস? না না, থিনিং তো অন্য জিনিস। থিনিং হচ্ছে তোমার রিমুভাল অফ এক্সেস প্ল্যান্ট ফ্রম দ্য ক্রপ ফিল্ড। হ্যাঁ, এগুলো একটার সাথে থিনিং হচ্ছে তোমার, থিনিং সাধারণত করা হয় আর্লি স্টেজ অফ গ্রোথের, আর্লি স্টেজে। ঠিক আছে, জি এটা স্যার। মনে করো থিনিং তুমি এর ক্ষেত্রে আমরা পিওর প্ল্যান্ট গুলোই তুলে ফেলবো, কিন্তু রোগিং এর ক্ষেত্রে যেগুলো পিওর না সেগুলো তুলবো। প্ল্যান্ট এটা সাধারণত লেটার স্টেজে করা হয়। হ্যাঁ, স্যার শ্যাটারিংটা আরেকবার একটু বলেন। প্যাটার্নিং হচ্ছে সিড ঝরে পড়া, সিড, হ্যাঁ, ঝরে পড়া, যেটাকে সিডকে ঝরে পড়া, যেটা আর কি। স্যার আরেকটা বলেন না, যে বিনা ধান 50, ওটা একটা কি জানি একটু। বিরিধান 50। এটার দুইটা সমস্যা আছে। একটা হলো তোমার মিলিং প্রবলেম, মানে তোমার সিডটা লম্বা হতে তোমার হলারের মধ্যে দিলে ভেঙে যায়, এটা একটা সমস্যা আছে। আর একটা সমস্যা হচ্ছে শ্যাটারিং হয়, অর্থাৎ যদি ওভার ম্যাচিউর হয়ে যায় সিডগুলো পড়ে যায়। তোমার অনেক ধান আছে যেগুলো দেখা যাচ্ছে ওই যে ফার্মাররা কিন্তু অনেক সময় বাড়ি দিয়ে বা থ্রেশিং করার সময় অনেক কষ্ট হয়, সহজে ধরে না বোটা থেকে, কিন্তু ওইটা খুব তাড়াতাড়ি পড়ে যায়, শ্যাটারিং হয়ে যায়। জি স্যার, ঠিক আছে, আজকে এ পর্যন্ত। তো তোমরা সবাই ফর্মটা ফিল আপ করছো তো? স্যার লেকচারের পিডিএফ কি স্যার আপনি লেকচার শেষে দিবেন? এটি পরে এটা আমি বই, একটা তোমরা নাম লিখে নাও বইয়ে সিড সায়েন্স, আমাদের ডিপার্টমেন্টের একটা বই আছে যে সিড সায়েন্স। হ্যাঁ, ওই বইটাতে সবই পাবে, এগুলো সবই আছে ওখানে, হুবহু আছে। স্যার ওই বই কই পাবো স্যার? আপনি পিডিএফ দিয়ে দিলে ভালো হতো স্যার। কি বইয়ের পিডিএফ? বইয়ের স্যার, পিডিএফ যেটা পড়াইলেন স্যার এই লেকচারটা স্যার। আগে ক্লাস নিয়ে নেই, তারপরে দেখা যাবে। ওকে, বইয়ের পিডিএফ আমি দিলে আমার নামে কেস হয়ে যাবে তো। জি স্যার, এই জন্য স্যার লেকচারের পিডিএফ চাচ্ছি স্যার। ঠিক আছে, দেখা যাক আমাদের নেক্সট ক্লাস কবে। স্যার নেক্সট ক্লাস মঙ্গলবার স্যার, স্যার মঙ্গলবার। মঙ্গলবার 11 তারিখ। স্যার আজকের ক্লাসের ফার্স্ট স্লাইড একটু দেখান তো।